BRI, যার পূর্ণরূপ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটি চীনের একটি বৈশ্বিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রস্তাবটি ঘোষণা করেছিলেন। চীন মূলত চাইছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশের সাথে একটা বাণিজ্যিক সংযোগ তৈরি করতে, এবং সেই সংযোগটা হবে দুই ধরনের, স্থলভিত্তিক এবং সমুদ্রভিত্তিক। এবং সেজন্য তারা যে ব্যাপারটা করেছে যে বিভিন্ন দেশের সাথে নিজেকে কানেক্ট করার জন্য বিভিন্ন দেশের অবকাঠামো উন্নয়নে তারা নিজেদেরকে জড়িত করেছে, তারা বিনিয়োগ করেছে সেসব দেশে। আমি মানচিত্র থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে চীন, কাজাখস্তান, পাকিস্তান, কুয়েত, এরপরে হচ্ছে এদিকে হচ্ছে জিবুতি, ইথিওপিয়া, এরকম আরও অনেকগুলো দেশে নিজেরা বিনিয়োগ করে অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছে। অর্থাৎ এসব দেশের রেলপথ, সড়কপথ, বন্দর, মানে সমুদ্র বন্দর, বিমানবন্দর, এসব নির্মাণে চীন সরাসরি বিনিয়োগ করেছে। এই উন্নয়নগুলো করার মধ্য দিয়ে তারা নিজেদের দেশের সাথে এই দেশগুলোকে কানেক্ট করার চেষ্টা করছে, যাতে করে সহজে চীন এই দেশগুলোর সাথে বাণিজ্য করতে পারে। আবার সমুদ্র পথেও এই কাজটা তারা করেছে, যেটা স্ট্রিং অফ পার্লস নামে পরিচিত, মুক্তার মালার নীতি বলা হয় এটাকে। সমুদ্রে বিভিন্ন জায়গায় তারা সমুদ্র বন্দর স্থাপন করেছে, যেমন মিয়ানমার, তারপর হচ্ছে এখানে শ্রীলঙ্কা, এরপর হচ্ছে পাকিস্তান, জিবুতি, এরকম কয়েকটা আরও অনেকগুলো দেশের সাথে তারা হচ্ছে নিজেকে এভাবে সংযুক্ত করার জন্য বিভিন্ন বন্দরে স্থাপন করার মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি এখানে বজায় রেখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চীন স্থলপথ এবং সমুদ্রপথ দুই পথেই নিজেকে এই এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোর সাথে নিজেকে কানেক্ট করছে। তাদের এই যে প্রচেষ্টা, এটাকেই বলা হয় BRI। BRI সম্পর্কে আমরা আরও জরুরি কিছু তথ্য জেনে নেব, যেগুলো আমি একটু আগেও বলেছি, আমি আবারও বলছি। এটা হচ্ছে একটি বৈশ্বিক উন্নয়ন কৌশল, এবং এটার মূল লক্ষ্য হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অঞ্চলগুলোর সাথে নিজেকে কানেক্ট করা, এবং কানেক্ট করার মাধ্যম হচ্ছে এখানে তাদের অবকাঠামো উন্নয়ন এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। যেমন এই দেশগুলোকে চীন ঋণ দিচ্ছে, এবং সেই ঋণ নিয়ে তারা নিজেদের দেশের অবকাঠামো উন্নয়ন করছে। উদাহরণ হিসেবে আমাদের দেশে যে পদ্মা সেতু, এটাও কিন্তু BRI প্রকল্পেরই একটা অংশ। চীন আমাদেরকে সাহায্য করেছে পদ্মা সেতু নির্মাণ করতে, কিন্তু এখানে কিন্তু তার একটা উদ্দেশ্য আছে। সে পরবর্তীতে সে নিজের যে ব্যবসা বাণিজ্য আর যে হচ্ছে একটা রুট, এটাকে কিন্তু সে নিজেও কাজে লাগাবে। তো এটা হচ্ছে এই ধরনের যে প্রকল্পগুলো, এগুলো হচ্ছে BRI প্রকল্পের অংশ। এরকম প্রায় 140 কি 50টি দেশে এই ধরনের প্রকল্প কিন্তু গ্রহণ করা হয়েছে চীনের কাছ থেকে। তো এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে সিল্ক রোড। ঐতিহাসিকভাবে সিল্ক রোডের ধারণাটা আমরা জানি। তো বলা হয় যে BRI হচ্ছে আধুনিক যুগের সিল্ক রোড, এবং BRI শুরুর দিকে এটাকে অন বেল্ট অন রোড বলা হতো, OBOR, অথবা এটাকে IB, মানে সরি, অন বি অ্যান্ড অন রোড এরকমও বলা হতো। তো আমরা এখানে আরও কিছু তথ্য দেখব, যেমন হচ্ছে উপাদান। একটু আগেও আমি বলেছিলাম যে একটা হবে এখানে ল্যান্ড ভিত্তিক আর একটা হবে সমুদ্র ভিত্তিক। তো ল্যান্ড ভিত্তিক সেটাকে সিল্ক রোড ইকোনমিক বেল্টও বলা হয়। এটা মূলত হবে সড়ক পথ, রেলপথ, পাইপলাইন নেটওয়ার্ক, এগুলো বা হাইওয়ে তৈরি। আর সমুদ্র পথটা হবে কি, যেমন শিপিং লাইন, তারপর সমুদ্র বন্দর স্থাপন, এগুলো হবে সমুদ্র ভিত্তিক রোড। তাহলে BRI এর উদ্দেশ্যগুলো আমরা আরেকবার দেখছি। এখানে প্রথম হচ্ছে অবকাঠামো উন্নয়ন।
যেটা আমি শুরুতেই বলেছিলাম, যেটা আর উদ্দেশ্যের মধ্যে আছে কি বিভিন্ন দেশের অবকাঠামো বলতে সড়কপথ, রেলপথ, বিভিন্ন ধরনের বন্দরের স্থাপন, এগুলো নির্মাণ করা, এগুলোর উন্নয়ন করা। তারপরে হচ্ছে কি বাণিজ্য বৃদ্ধি। যে দেশগুলো এই বিআরআই প্রকল্পের আন্ডারে আছে তারা এক দেশ অন্য দেশের সাথে সহজে বাণিজ্য করতে পারবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, চীন সে মূলত চাচ্ছে যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে সে যে জ্বালানি সরবরাহ করে সেটার একটা মানে খুব নিরাপদ একটা পথ আম, নিশ্চিত করা তার এই যে রুটের মধ্য দিয়ে। মূলত তার অর্থনীতির জন্য জ্বালানি নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। বলা যায় যে বিআরআই প্রকল্পে তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি একদমই সুরক্ষিত একটি জ্বালানি নিরাপত্তার মানে নিশ্চিত করা। এরপর হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া আছে ভূ রাজনৈতিক প্রভাব। চীন যদি বিআরআই প্রকল্প বাস্তবায়ন করতে পারে সেখান থেকে পুরো পৃথিবীতে চীনের যে বৈশ্বিক প্রভাব এটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এরপর আমরা কিছু চ্যালেঞ্জ দেখে নিই। বিআরআই প্রকল্পের কিছু চ্যালেঞ্জ হচ্ছে যে এই প্রকল্পে কিন্তু বিভিন্ন দেশকে চীন ঋণ প্রদান করে। দেখা যায় যে অনেক দেশই ঋণ ঠিকভাবে পরিশোধ করতে পারে না। তাদের জন্য এই ঋণটা বোঝা হয়ে দাঁড়ায় এবং যখন তারা এটা দিতে পারে না তখন কিন্তু সেই প্রকল্পটি আবার চীনের হয়ে যায়। তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আবার এটা অনেক ভূ রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। যেমন শ্রীলঙ্কাতে যেমনটা হয়েছিল যে হাম্বান্টোটা বন্দরটি পরবর্তীতে লিজ দেওয়া হয় চীনের কাছে, কারণ ওরা কিন্তু ঋণটা পরিশোধ করতে পারেনি। এরপরে আছে এখানে আন্তর্জাতিক প্রতিরোধ। চীন এই যে বিআরআই প্রকল্পটি নিয়েছে এটাকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এরা কিন্তু সবসময় রেডি। যেমন তারা কোয়াড গঠন করেছে, তারা আবার সবসময় চেষ্টা করছে যে চীন যে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছে এটা কিভাবে কমানো যায় সেই চেষ্টা কিন্তু তারা করছে। এজন্য কিন্তু তারা কোয়াড, অকাস এরকম অনেক কিছু আবার তারা তৈরি করে রেখেছে। আবার কিছু পরিবেশগত উদ্বেগ এখানে আছে, যেমন বিআরআই প্রকল্প বাস্তবায়নের জন্য বন উজাড় করা, প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার এগুলো হয়ে যাচ্ছে। তো এটা পরিবেশের জন্য একটু হুমকি স্বরূপ। এইগুলো হচ্ছে বিআরআই এর চ্যালেঞ্জ। এবার আমরা দেখব যে কয়টা দেশ অংশগ্রহণ করেছে। তো এখানে বলা হয় যে 140 থেকে 150টা দেশ এর মতো এই প্রকল্পের মধ্যে আছে, যেগুলো সবই হচ্ছে প্রায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং কিছু দেশ আছে ল্যাটিন আমেরিকার। বিআরআই প্রকল্পের কিছু উদাহরণ আমরা দেখি। এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা অর্থনৈতিক করিডোর যেটাকে সিপেক বলা হয়। তারপর আছে যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, কুয়েতের সিল্ক সিটি প্রকল্প, এরকম আরও অনেকগুলো দেশে, যে বললাম 140টার মতো দেশে এরকম প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে, সবই বিআরআই এর আন্ডারে নেওয়া হয়েছে। যেমন হচ্ছে জিবুতি, ইথিওপিয়াতে রেল লাইন প্রকল্প, মালদ্বীপ, কাজাখস্তানের একটা মানে গোস গেটওয়ে, মিয়ানমারেও কিন্তু গভীর সমুদ্র বন্দর তৈরি করা হয়েছে। চীন এগুলো করছে তাদেরকে ঋণ দিয়ে বা সরাসরি তারা সেখানে বিনিয়োগ করে তারা কাজটা করে দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে এই দেশগুলোর সাথে সে নিজেকে কানেক্ট করছে, নিজের বাণিজ্যের পথটাকে সে সহজ করছে এক কথায়। তো এটাই হচ্ছে মূলত বিআরআই প্রকল্প।